আমার সময় তো স্ট্রিক্ট ছিলাম সব ব্যাপারে, কমপ্লায়েন্সের ব্যাপারে। তো এটা তো পৃথিবীর কোনো দেশে নাই। ব্যুরোক্রেটসরা চেঞ্জ কিন্তু সহজে চায় না। ওরা সব সময় স্ট্যাটাস কো। ওরা চাইবে আমার সময় যতটুকু আমার পাওয়ার আছে, যতটুকু আমার ডিসক্রিশনারি পাওয়ার আছে আমরা ভোগ করব। সংস্কার সুশাসন ইস্যুতে আপনি বাজেটে এনবিআর সংস্কারের যে জোরালো পদক্ষেপ উদ্যোগ এবং আপনার বাজেট বক্তৃতাও যেভাবে আসছিল, কিন্তু রেজাল্টটা আমরা দেখলাম যে আপনি দায়িত্বে থাকাকালীনই শেষ পর্যন্ত গিয়ে এটার তেমন কোনো আলোচনা আর আসে না। এখন তো নাই, যদি অর্থমন্ত্রী কালকে খানিকটা অ্যাড্রেস করেছেন। ব্যাংক খাতের সংস্কারে কিছু দৃশ্যমান উদ্যোগ আছে, কিন্তু সেই উদ্যোগগুলা কতটা উপযোগী হিসেবে কাজ করেছে সেটা আমরা শুনলাম। মীর নাসির হোসেন এখনও তিনি ব্যাংক খাতের উপর উদ্যোক্তা হিসেবে আস্থা রাখতে পারছেন না। আপনাদের ক্রাইসিসগুলো আসলে কোথায় কোথায় ছিল? না, মেইনলি কিন্তু আমরা কিন্তু যেই জিনিসের পদক্ষেপগুলো নিয়েছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা এটা যথেষ্ট রেশনাল ছিল। যে ব্যাংক রিঅর্গানাইজেশন, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা, তারপর প্রভিশনারি পলিসি কী হবে, এগুলি কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল নর্মসে করা হয়েছে। এই চাপে পড়ে এই যে আমার সময় তো স্ট্রিক্ট ছিলাম সব ব্যাপারে, কমপ্লায়েন্সের ব্যাপারে। অতএব আমরা মনে করেছি এগুলো আমরা করি, হয়তো একটু ইম্প্যাক্টটা পেতে একটু সময় লাগবে, কিছু পেইন, কিছু কষ্ট লাগবে কিছুটা প্রথম, বাট আলটিমেটলি সুফলটা পাবে। যেমন এনবিআরের ব্যাপারে কিন্তু একদম ক্লাসিক জিনিস। এনবিআরে যারা পলিসিটা করে তারাই আবার আপনার কালেক্ট করে, তাদের কাছে আপনার ব্যবসাটা ধর্ণা দেয়, অ্যাডজুডিকেট করে। তো এটা তো পৃথিবীর কোনো দেশে নাই। আপনার আমেরিকাতে আইআরএস তো পলিসি করে না, কালেক্ট করে। ইন্ডিয়াতে রেভিনিউ সেক্রেটারি কমপ্লিটলি আলাদা, পাকিস্তানে তো আলাদা করেই দিয়েছে ওরা। অতএব আমরা বলেছিলাম দুইটা আলাদা করো, পলিসিগুলো একদম কমপ্লিটলি আপনার অবজেক্টিভ ওয়েতে করবে, ট্যাক্সেবল ক্যাপাসিটি, কমপ্লায়েন্স কার কত, আর কালেক্ট করবে ওরা। এবং এইটা মোটামুটি কিন্তু সবাই কনভিন্সড হয়েছিল, কিন্তু ভেতরে আরও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, করে নাই। এটা একটা দুঃখজনক ব্যাপার। আমি মনে করি ওটা না করাতে। দুইটা বড় সিদ্ধান্ত আপনারা যদি বাস্তবায়ন করে যেতে পারতেন এটা নিয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন এবং আরেকটা হচ্ছে এনবিআর এর যেই চূড়ান্ত ইয়েটা আপনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আলোচনাটা এমন জায়গায় চলে গিয়েছিল এটা নিয়ে আসলে আস্থাহীনতার একটা জায়গায় তৈরি হয়ে গেছে। ঠিক আস্থা না, এখানে কিন্তু অনেক রকম ইন্টারেস্ট ছিল। একদিক হলো এনবিআরের অফিসিয়ালরা, একদিক হলো সিভিল সার্ভিসের লোকজন। তারা ভেবেছিল ওখানে চেয়ারম্যান হয়, মেম্বার হয় সিভিল সার্ভিসের, এনবিআরের লোকজন কেন হবে। এটার মধ্যে অনেক রকম কিন্তু ডায়নামিক্স ছিল ভেতরে, এটা আমরা তো জানি। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত কিন্তু সমস্ত কিছু নর্মস সব হয়ে গেছিলো, শুধু বাকি ছিল আপনার ম্যান পাওয়ারটা ইসে করা আর ওটা। কিন্তু আনফর্চুনেটলি সেটা শেষ পর্যন্ত করা গেল না, সেখানে তো অনেক রেজিস্ট্যান্স ছিল। এই আপনার ক্যাবিনেট কমিটিতে গিয়েছে, এই 1 মাস পরে ক্যাবিনেট কমিটি মিটিং দিয়েছে, সেখানে আমাদের এইখানে কিন্তু আপনি এটা দেখবেন ওনারা টের পাবেন আস্তে আস্তে। ব্যুরোক্রেটসরা চেঞ্জ কিন্তু সহজে চায় না। ওরা সব সময় স্ট্যাটাস কো। ওরা চাইবে আমার সময় যতটুকু আমার পাওয়ার আছে, যতটুকু আমার ডিসক্রিশনারি পাওয়ার আছে আমরা ভোগ করব, কোনোভাবে চেঞ্জ হয়। সেটা কিন্তু আমি হারে হারে টের পেয়েছি। ফাইন্যান্স মিনিস্টারে এতটা পারে না আমার ওখানে করতে, কারণ যেহেতু আমি বেঁধে যান। অন্য অ্যাডভাইজাররা কিন্তু পদে পদে এটা হিসাব হয়েছে যে এটা কিছু বললো 1 মাস দেখেন। আমি একজন অ্যাডভাইজার আমাকে বলে, জানেন 1 মাস যাবৎ আমার একটা জিনিস আমি চেয়েছি সচিবের কাছে, সে দেয় নাই। আমাকে বলে আপনি একটু বদলি করে দেন ওই সচিবকে। অতএব এই যে চেঞ্জগুলি যদি আমরা না নিয়ে, আমরা তো সেই 1.5 বছর পারবো না, পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসছে। কারণ এটা না হলে কিন্তু যতই সংস্কার বলেন, যতই ইসে করেন, রেজাল্টটা স্যার আসবে না।